লম্বি যারা, তাদের একটা ব্যাপক শ্রেণী রিপ্রেজেন্ট করছে এবং অনস্বীকার্যভাবে অন্তত শেষ দুটো নির্বাচনে বিজেপি ব্যাপক জয় পেয়েছে, তাদের সমর্থন পেয়েছে। তার তো পিছনে কিছু কারণ থাকবে। প্রথম কারণটা হচ্ছে নাগরিকত্ব। দীর্ঘদিন ধরে যে ক্রাইসিসটা, সেই ক্রাইসিসের একটা অগ্নিরূপ পেয়েছে যখন সিএএ অ্যাপ্লাইড হয়। সিএতে একদিকে যেমন মতুয়া শ্রেণীকে বোঝানো হয়েছে যে, আজকে বলছি বোঝানো হয়েছে সিএএ তাদের জন্য, ঠিক সেম টাইম আসামে তার রিফ্লেকশন উল্টো দিকে এনআরসি কাদের জন্য। মানে দুটো না ফিডিং টু ইচ আদার। একদিকে যদি তুমি না প্রশ্ন করো, উল্টো দিকে হ্যাঁ, এদিকে না বললে আবার উল্টো দিকে হ্যাঁ। আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমি বলি টেকনিক্যালি যারা বিজেপি, শুধু বিজেপি কেন, হিন্দু সংগঠন, তারা সিএ এর পার্সোনালি ফর্ম ফিল আপ করবেন, এটা স্বাগত, তাদের রাজনৈতিক অ্যাক্টিভিটি হতে পারে। কিন্তু আমাকে দেখতে হবে সিএ এর ফর্ম ফিল আপটা, এটা কিন্তু রাজনৈতিক অ্যাক্টিভিটি না, এটা কিন্তু সিরিয়াস নাগরিকত্বের প্রমাণ এবং তার অ্যাপ্লিকেশন করা হচ্ছে। সুতরাং এটাকে নিয়ে ছেলে খেলা করা যাবে না। আমি যদি দেখি শান্তনু ঠাকুর প্রথম সিগনেচার করেন, সাইন করেন, করে সিএর অ্যাপ্লাই করেন, এখন পরে বলছেন প্রতীকী। এটা হতে পারে আমি প্রতীকী হিসেবে ভারতবর্ষের নাগরিক হয়ে আমি আবার অ্যাপ্লাই করছি, কারণ আমি ভারতবর্ষের প্রতীকী নাগরিকত্ব চাই এবং সেটা আমি প্রদর্শন করছি আমার কর্মীদের উজ্জীবিত করবার জন্য। যদি হয়ে থাকে, বিভ্রান্ত করছেন নাগরিকত্ব আইনটাকেই। আর দ্বিতীয় প্রশ্নটা হয়েছে যে, আমার কাছে সোজা প্রশ্ন একেবারে পরিষ্কার, রাজনৈতিক পরিকাঠামো যাই থাক, ভোট সবাই চাইবে, যেভাবে হোক চাইবে, কিন্তু শান্তনু ঠাকুর কোথায় কন্ট্রাডিক্ট করছে আমি ওকে বলবো। পার্থকে যেটা বলছিল প্রীতম, যে আমি মুখপাত্র, শান্তনু ঠাকুর মন্ত্রী, ঠিক আছে, আমি সেই কথা ধরেই এখানে বলি, শান্তনু ঠাকুর যখন পরিষ্কারভাবে বলছেন 1 লক্ষ যদি নাও পায়, আমি প্রতীকীভাবে আবারও বলছি, ওটা 2 লক্ষ হতে পারে, 5 লক্ষ হতে পারে, মিনিমাম রেঞ্জ আমি 1 লক্ষ ধরছি, যদি নাও হয় তাহলে কি হতে পারে, তাহলে স্যাক্রিফাইস হতে পারে, তুমি এবার ভোটটা দিতে পারবে না। আমি সেক্ষেত্রে বলি, যদি এই 1 লক্ষের ক্যাটাগরি থাকে, তাহলে ওর অঙ্কের সাথে মিলছে না, 20 দিনের মধ্যে করে দিলাম। ও যদি 20 দিনের মধ্যে পারে, ওই অঞ্চলে দীর্ঘ ভোট পাওয়া শান্তনু ঠাকুর পারছেন না, এটা অকর্মণ্যতা। এক্স্যাক্টলি, এই প্রশ্নটাই বড় প্রশ্নের জায়গা। ঠিক এই প্রশ্নটাকে সামনে নিয়েই মানে আমাকে হয়তো এই জায়গা থেকে আরো অনেক কিছু জানতে হবে, পার্থদার কাছে আসবো ঠিক এই জায়গায়। আমি ঠিক এই প্রসঙ্গের সঙ্গেও যদি আমি হুমায়ুন কবিরের প্রসঙ্গও টানি, মানে এক্ষেত্রে দাঁড়িয়ে যখন রাজনৈতিক একটা প্রেক্ষাপটের জায়গাও আসছে, তখন এক্ষেত্রে দাঁড়িয়ে হুমায়ুন কবির 24 ঘন্টা তার প্রার্থী ঘোষণা করতে না করতেই একজন হিন্দু প্রার্থীর নাম সেটা পরিবর্তন হয়ে গেল। আমি জানি না মানে কি কোন সেন্সে এই জিনিসটা হচ্ছে। ধর্মনিরপেক্ষ দল বলার পরেও আবার এই প্রশ্নটা থাকছে। পার্থদা, আমি আপনার কাছে আসবো, টিম রায় ছিলেন আমাদের সঙ্গে, তার কাছে আসি। পার্থদা, কি মনে হয়, মানে এই তো ধর্মনিরপেক্ষ দল হিসেবে বুঝিয়েও হিন্দু প্রার্থীর বদল হয়ে গেল, কি মনে হয় আপনার? দেখুন, হুমায়ুন কবির তার নিজের দল ঘোষণা করেছে। এখন তার পাঠা তিনি লেজে কাটবেন না মাথায় কাটবেন, সেটা তার বিষয়। তিনি কাকে প্রার্থী করবেন সেটাও তার বিষয়। কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতেই যদি প্রার্থী বদল করে নিতে হয়, এই 9 জন মাত্র সবেমাত্র প্রার্থী ঘোষণা হয়েছে, তার মধ্যে সে নিজেই 2টি জায়গায় দাঁড়াচ্ছে। 8 জন মানুষের মধ্যেও তিনি খোঁজ নিয়ে উঠতে পারেননি এই 8 জন কারা। তো স্বাভাবিকভাবে তাকে আজকেই বাদ দিতে হচ্ছে, তার সম্পর্কে বিভিন্ন তথ্য নতুনভাবে উঠে আসছে। তাহলে গতকাল তার মঞ্চে যারা ছিলেন, তারা আদতেও কতজন, কিভাবে, কেন এসেছেন, সেটাও আজকে একটা বড় প্রশ্নের মুখে। আগামী দিনে তার দলের ভবিষ্যৎ কোন দিকে পৌঁছচ্ছে সেটা সহজেই অনুমেয়। তবে তিনি দল করছেন, গণতান্ত্রিক দেশে দল করার অধিকার আছে, তিনি করছেন। তো কালের গতিতে ওরা আমার পেছনে অনেক কিছুই করবে, তৃণমূলকে উদ্দেশ্য করে বলছেন হুমায়ুন কবির, বলছেন শাসক দলের ঘুম ছুটে গিয়েছে, হবে কিনা না, ঘুম ছুটছে কি ছুটছে না 2026 নির্বাচনের সময় ঠিক পরিষ্কার হয়ে যাবে। এর আগেও আমরা ওই আইএসএফ এর আব্বাস ফাইজানেরও এরকম বক্তব্য শুনেছিলাম, ব্রিগেডের মাটি থেকে তৃণমূলকে নস্যাৎ করে দেবে, আরো অনেক কিছু। বাস্তবিকই কি হয়েছে সেটা তো বাংলার জনগণ দেখেছে। তো হুমায়ুন কবির আগামী দিনে 2026 পরে তার অস্তিত্ব কি জায়গায় দাঁড়াবে
সেটা 2026-এর পরে খুব স্পষ্ট হবে। অত তড়িঘড়ি করার বিষয় নাই। আর হুমায়ুন কবিরকে নিয়ে এত বক্তব্য দেওয়ারও অবকাশ আছে বলে আমি মনে করি না। ঠিক আছে, হুমায়ুন কবিরের বক্তব্যটাই শোনাই বরঞ্চ, শুনে নিন আপনারা কি বলেছেন তিনি, শুনুন। হতে পারে, শাসক দলের ঘুম ছুটে গিয়েছে। শাসক দল এখন তো অনেক রকমভাবে আমার পিছে এ ধরনের করবে, তো উনি আমি বিচলিতও নয়। হতে পারে, শাসক দলের ঘুম ছুটে গিয়েছে। শাসক দল এখন তো অনেক রকমভাবে আমার পিছে এ ধরনের করবে, তো উনি আমি বিচলিতও নয়। আমার জানা ছিল না উনি একজন সেলিব্রিটি, এটাই জানতাম। কিন্তু প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা থাকে, সে কি খাবে, কিভাবে চলবে, কি পোশাক পরবে। কিন্তু প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই টিএমসির বিভিন্ন যে আইটি সেলের বা বিভিন্ন রকম অনলাইনে যেসব ফেসবুকে তেনার কিছু ছবি ভাইরাল হয়েছে, তাতে আমার মনে হয়েছে যে আমার শুরুটা এই ধরনের কোনো ব্যক্তিকে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। তাই আমি সেটা 24 ঘন্টা যেতে না যেতেই রাত্রেই সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে প্রার্থী রূপে রাখবো না, এবং আমি 1 সপ্তাহের মধ্যে বালিগঞ্জের কোনো একজন মুসলিমকে প্রার্থী হিসাবে। একদম শেষ অংশটা, 24 ঘন্টার মধ্যে কোন একজন মুসলিমকে আমরা আবার নিয়ে আসব। আমি দিশা চ্যাটার্জি তার বক্তব্য শোনাই, যাকে প্রার্থী করা হয়েছিল। তার অভিযোগ আছে, তার কি অভিযোগ সেটাও শুনুন। হুমায়ুন চাচা আগে থাকতে সব কিছু করা উচিত ছিল, যে আমার প্রোফাইল চেক করা উচিত ছিল, সব কিছু জানা উচিত ছিল। নিশ্চয়ই উনি জেনেছেন, এমনি তো না যে আমি হঠাৎ করে এসে উড়ে এসে ঝুলে বসলাম, বা উনি আমাকে চিনলো না বা জানলো না, বা আমার নাম এরমভাবে অ্যানাউন্সমেন্ট করে দিল। তো নিশ্চয়ই উনি কিছু ভেবে করেছিলেন, তো সেটা ওনার কি ভাবনা সেটা আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি, আর না আমি বুঝে উঠতে চাইছি। আমার নাম মানে বলেছে, মানে আমার নাম যখন বলেছে তখন আমি হতাশ, আর যখন আমার আপ করছে তখন আমি হতাশ। দেখুন, আপনি সেকুলার পার্টি যখন বলা হচ্ছে, তো সেকুলার পার্টিটা হলো কোথায়? আমি একটা হিন্দু মেয়ে, আমাকে দাঁড় করালো 24 ঘন্টার মধ্যে, আবার তাকে আপও ডাউনও করে দিল। তো সেটা কিভাবে সেকুলার পার্টি হতে পারে? কি ধরনের সেকুলারিজম, কি ধরনের সেকুলার পার্টি তাহলে পরে? শুরুতেই কি ধাক্কা প্রীতম দা? প্রথম কথা যে তৃণমূলের বি টিম তারা কী করে করবে সেটা করছে। দেখুন, আজকে একটা লাস্ট একটা ওনার ওই ভদ্রমহিলার পিকচারে একটা পরিষ্কার হয়েছে যে তৃণমূলের বি টিম থেকেই উনি প্রার্থী দিয়েছিলেন। তার দুটো উদাহরণ আমি তোমাকে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে ভদ্রমহিলা দেখাচ্ছ, এই ছবিটা দেখাচ্ছ, কোথায় আছে? সেই মেসির প্রোগ্রামে। ওখানে কারা কারা গেছিলো? তৃণমূলের বদন্যতায়, ওই অরূপ বিশ্বাসের বদন্যতায় ওই মাঠের মধ্যে ওই তৃণমূলের লোকেরাই ঢুকতে পেরেছে, অন্য কেউ ঢুকতে পারেনি। সেকেন্ড, তুমি আজকে কোনো রকম কোনো হিন্দু সংগঠন থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টি বা অন্যান্য কেউ, আমি নিজে একটা পুজো করি, সে পুজো করতে গেলে একটা পারমিশন নিতে গেলে বারবার কোর্টে যেতে হয়। আজকে তোমার হুমায়ুন বাবু ওখানে একটা স্ট্রাকচার করছেন, যেটা মসজিদ করতেই পারেন, বাবরি নামতে আপত্তি আছে, তার কারণে না উনি ভারতীয়, না উনি কোনো কিছু ভালো কিছু কাজ করেছেন ভারতবর্ষের জন্য। আক্রান্ত, প্রচুর লোককে মেরেছে, প্রচুর মহিলাদের নানা রকম নির্যাতন করেছে, রেপ করেছে, সেরকম নাম নিয়ে শেষ করতে দাও, সেরকম লোককে উনি লোকের নাম নিয়ে মসজিদ টসজিদ করছেন। আজকে ওইখানে ওই প্রোগ্রাম করতে গিয়ে কোনো বাধা নেই। গতকাল ওই যে উনি যে প্রোগ্রাম করলেন, উনি পুলিশ করতে দিল, বিশাল দুনিয়ার মাইক লাগালো, ওনাকে তো হাইকোর্টে আসতে তো হচ্ছে না, ইমিডিয়েটলি সাথে সাথে পুলিশ পারমিশন পেয়ে যাচ্ছে। এখানেই বোঝা যাচ্ছে যে 100% তৃণমূলের বি টিম, তার কারণে তৃণমূল জানে তৃণমূল হারতে চলেছে। অ্যাটলিস্ট আমাকে এই জায়গাটা একটু উত্তর দিন। হ্যাঁ বলুন। তৃণমূলের বি টিম আপনি বলছেন, আবার এই পাশে হুমায়ুন কবির বলছেন যে তৃণমূলের ঘুম উড়িয়ে দেবো, ছুটিয়ে দেবো, শূন্য, বিজেপি আবার বাড়তে পারে ওখানে। না প্রমাণ দিয়ে দেখালাম তো। প্রথম কথা, তোমাদেরই ছবিতে দেখা গেল উনি যাকে প্রার্থী ঘোষণা করেছিলেন সেটা কার থেকে নেওয়া প্রার্থী? তৃণমূলেরই লোক।
এবং আজকে উনি যখন বারবার যে প্রোগ্রামটা করছেন, কোনো পুলিশে বাধা হয়েছে, ওনাকে কোর্টে যেতে হয়েছে সে একটা প্রোগ্রাম করার জন্য, কেন আমাদের যেতে হয়? তার মানে কি পুলিশটা তো আর ভারতীয় জনতা পার্টি না? তুমি দেখো না আজকে সামান্য একটা তোমার ওখানে হিন্দুদের হত্যা করা হচ্ছে, তার জন্য তোমার শান্তিপূর্ণ একটা আন্দোলন করে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি করা হচ্ছিল, সেখানে সারা ভারতবর্ষে অনেক জায়গায় হয়েছে, কিন্তু একমাত্র লাঠিচার্জ করে রক্তারক্তি করে দিয়েছে হিন্দুদের কে? এই তৃণমূলী পুলিশ। আর ওখানে হুমায়ুন কবিরকে রেড কার্পেট ওয়েলকাম করছে। এই তো হচ্ছে মানে একদম প্রমাণিত সত্য। ভারতবর্ষে তো বাংলার মানুষ যেই করে সিএন দেখছে তার পরিষ্কার বোঝা যাচ্ছে যে এ হচ্ছে তৃণমূলের বি টিম, তারা তৃণমূল হাঁটতে চলেছে, ভাবছে যে কোনো রকমভাবে। তার কারণ হচ্ছে কিছু লোক, কিছু মুসলমান সম্প্রদায়ের লোকজন এই ওয়াকফ বিলটি নিয়ে মমতা ব্যানার্জির এই ধাপ্পাবাজিতে আজকে যে তোমার মাদ্রাসাতে যে চুরি করেছে, চাকরি চুরি, সেই সবের জন্য কিছু লোক বিভ্রান্ত হয়ে গেছে, কিছু লোক বিক্ষুব্ধ হয়ে গেছে। তাদের যেন ওই হুমায়ুন কবিরের দিকে ছেড়ে দেওয়া যায়, ওনার জন্য ভোট ব্যাংক ঠিক থাকে, এবং ওই ভোট ওখান থেকে একটা দুটো আসন যদি পায় এবং তৃণমূল যদি না পায় তাহলে অ্যাড করতে পারে, সেই জন্যই আজকে উনি করছেন। এই জন্যই তৃণমূলের প্রমাণিত। পার্থদা, আমাদের কাছে খবর তো প্রীতমরা পেছন থেকে ব্যাক করছে, বিভিন্নভাবে তারা সহযোগিতা করছে সংখ্যালঘু ভোটের মধ্যে বিভেদ একটা কাটার জন্য, এবং তারা বেনিফিট নিতে চাইছে। কিন্তু সংখ্যালঘু মানুষরা বলুন, সংখ্যাগুরু মানুষরা তারা বিজেপির চরিত্র বুঝে গিয়েছে। এই বিম, আইএসএফ সহ এই ধরনের যারা রাজনীতি করে, আসলে তাদেরকে পেছন থেকে ব্যাকিং করে এই বিজেপি নামক এই রাজনৈতিক দলটি, এবং তারা এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের তারা কর্মসূচি গ্রহণ করে। আর এই যে নিশা মেয়েটির কথা বললো, তাকে নাকি তৃণমূলের লোক বলে চালিয়ে দিচ্ছে প্রীতম, যে তাকে দেখা গিয়েছে সেই মেসির যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আমরা অশোক বিন্দারেরও ছবি দেখলাম, তাহলে অশোক বিন্দা কি তৃণমূলের লোক নাকি? এ ধরনের বিভ্রান্তিকর হাস্যকর কথা বলে তোমরা নিজেদেরকে আর কতটা নিচে নামাবে, এটা আমার বোধগম্য হচ্ছে না। অবজারভেশন ছিল, কোর্টের অবজারভেশন ছিল, অবজারভেশন করেছে এবং শান্তিপূর্ণ কর্মসূচি হয়েছে। যদি ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হতে নিশ্চিতভাবে অ্যাকর্ডিং টু ল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলো। এমনি কোনো যারা ল ভাঙতে চাইবে তাদের বিরুদ্ধে অ্যাকর্ডিং টু ল ব্যবস্থা গ্রহণ হচ্ছে, অসুবিধার কি আছে? না, প্রশ্ন এই যে আমি যে বলছি বারবার যে আজকে এই হুমায়ুন কবিরের দল হচ্ছে তৃণমূলের বি টিম, আমি তো প্রমাণ করে দিলাম। তার কারণ হচ্ছে আর কোনো রকম পুলিশি বাধা নেই। হুমায়ুন কবির যা কর্মসূচি নিচ্ছেন, ওখানে ডাবলি যাই বানাচ্ছেন, কোনো রকম পুলিশি বাধা হচ্ছে না, গায়েই কর্মসূচি নিচ্ছেন, যা করছেন ওখানে এইখানে ল অ্যান্ড অর্ডার তো তৃণমূলের কোনো রকম তার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না। কিন্তু আজকে বিজেপি করতে গেলে বা অন্যান্য কোনো হিন্দু সংগঠন করতে গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। সেকেন্ড, এই যে আজকে বললেন না একটু আগে যে এর আগে নওশাদ সিদ্দিকীর দল, এর আগে কি আব্বাস ভাইটাইরা তারা দল করে অনেক কথা বলেছিল। আজকে তুমি বলো তো, এই আব্বাস ভাইদের থেকে তো একজনকে নিয়ে এই পার্থদার দুর্ভাগ্য যে উনি জেনারেল সেক্রেটারি এখনো হতে পারেননি ওনার পার্টির, ওনাকে জেনারেল সেক্রেটারি করে দিয়েছে। এটা প্রমাণিত সত্য বারবার তৃণমূল ভোটের আগে মুসলমানদের, বারবার বলি না আমরা এসে, মুসলমানদের তৃণমূল এবং এই মমতা ব্যানার্জি শুধু ভোট ব্যাংক করে রেখেছেন, নাগরিক করেননি। কাউকে নাগরিকত্ব দিতে যায় না, হিন্দুদের প্রতারিত করে, মুসলমানদের প্রতারিত করে, শুধু নিজেদের ভোট ব্যাংক করে আজকে রাজনীতি করছে মমতা ব্যানার্জি। আজকে হিন্দুদের প্রতারিত করেছেন, মুসলমানদের প্রতারিত করেছে। যেই যে মুসলমান প্রতারিত হয়েছে তাদেরকে আজকে হুমায়ুন কবিরের দিকে ঠেলে দিয়ে ওনাকে আজকে যদি একটা দুটো সিট পায় আর উনি যদি হাঁটতে চলেছেন, উনি যদি মানে ওনাকে সাপোর্ট দিতে পারে 2026 নির্বাচনে, সেই জন্য বিটেপ বানিয়েছে। প্রমাণিত সত্য। আব্বাস ভাইদের থেকে নিয়ে কেন আপনি জেনারেল সেক্রেটারি আন্দোলন তৃণমূলের আসলে আব্বাস ভাইদের থেকে যেহেতু ফুলপুরা কি করে যাচ্ছে মানুষগুলোকে সাহারা দাও, তোমাদের এত কিছু ভাবতে হবে না। মতুয়া যাদের নাম ভোটাধিকার থেকে বাদ যাচ্ছে তাদেরকে কি করছো সে বিষয়টা তোমারও তো দায়িত্ব, এই জন্য তো বললাম তোমারও তো দায়িত্ব, তুমি তো এক্স-এমপি, তোমারও তো দায়িত্ব, তুমি প্রত্যেকটা মতুয়াকে নিয়ে গিয়ে আগে সিএতে অ্যাপ্লাই করাও। তুমি করিয়েছো একজনকে, তুমি করিয়েছো, তুমি একজন হিন্দু হিসেবে একজন হিন্দুদের পাশে দাঁড়াও, তুমি এই মমতা ব্যানার্জি খেলা মমতার পাশে দাঁড়িয়ে না, তুমি ইমিডিয়েট
sacrifice কে করবে? আমি একজন প্রথমে ভারতীয়, আমি ভারতবর্ষের নাগরিক, আমি হিন্দু, আমি রাজবংশী, আমি সাধারণ ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের আমাকে বিরতি নিতে হবে প্লিজ, আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। বেশ পার্থদা, একদম আমি আসছি পার্থদার কাছেও আসবো, প্রীতম দা, চন্দন দাও রয়েছেন, আসবো, রমেন বাবু অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে রয়েছেন। একটা বিরতি নিচ্ছি, কিন্তু আমাদের তো প্রত্যেকের দায়িত্ব, সেই দায়িত্ব হচ্ছে আমার নিজের দেশে যারা নাগরিকরা রয়েছেন তাদের যদি নামই বাদ চলে যায় তাহলে আমরা আর কি দায়িত্ব নিলাম? অথচ আমরা বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে দিচ্ছেন না, সেই কারণে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ। আমরা গতকাল থেকে লাগাতার সেই ছবিগুলো দেখছি। প্রসঙ্গ হচ্ছে গিয়ে ঠিক এই ছবিগুলো কেন চেঞ্জ হয়ে যাচ্ছে? মানে এই যেমনটা প্রীতমদা বলছিলেন যে হুমায়ুন কবিরের বেলায় সেখানে পুলিশ প্রোটেকশন থাকলো, এর ক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ তো ঢুকতেই দিল না। প্রতিবাদ তো জানাতে হবে, কিন্তু কেন দেওয়া হচ্ছে না? এই প্রসঙ্গে জায়গা আসবে। চলুন আমি চন্দনদার কাছে আসি ঠিক এই জায়গায়, যদিও হুমায়ুন কবিরের প্রসঙ্গে চন্দনদার একটু মন্তব্য নেব অবশ্যই, যে ধর্ম নিরপেক্ষ দল হিসেবেও তারপরেও প্রেক্ষিতটা এই জায়গায় চেঞ্জ হয়ে গেলেন প্রার্থী। দেখো, একেবারে শুরুতে বলি, আজকে বঙ্গীয় হিন্দু পরিষদ তারা যে বিক্ষোভ দেখিয়েছে, আমরাও গতকালকে বিক্ষোভ দেখিয়েছি, ডেপুটেশন করেছি, তোমরা জানো, তোমরা খবরও করেছো। একদম ইনফ্যাক্ট আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, সেটা ধর্মীয় সংগঠন হোক বা সেটা সামাজিক বা রাজনৈতিক সংগঠন, যে ঘটনা বাংলাদেশে ঘটছে তার প্রতিবাদে সোচ্চার হওয়া উচিত, এবং সেই সোচ্চার যেমন রাজ্যের ক্ষেত্রে সোচ্চার তেমন কেন্দ্রের ক্ষেত্রে। এটা একটা পলিসি, এবং আমাদের বুঝতে হবে যে আমাদের এই সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়, যে কোনো ক্ষেত্রেই প্রোটেকশন, বিশেষত বাংলাদেশে যে অত্যাচারটা দেখলাম, সেখানে কিন্তু একটা স্ট্যান্ড নেওয়ার প্রয়োজন। ভারতবাসী হিসেবে প্রত্যেকের একটা কর্তব্য, এটা শুধু দায়িত্ব বা কর্তব্য এইভাবে দেখতে হবে। তোমাকে ইম্পর্টেন্টলি একটা কথা বলি, হুমায়ুন কি করবে সেটা সম্পূর্ণ হুমায়ুনের প্রশ্ন। 2011 সালে হুমায়ুন ছিল এক, ওর ব্র্যাকেটেড ছিল কংগ্রেস, তারপরে চলে গেল তৃণমূল, তোমরা জানো, তারপরে চলে গেল বিজেপি, তারপরে চলে গেল আবার তৃণমূল, এখন চলে গেল একটা নতুন পার্টি করতে। অর্থাৎ আমি তোমাকে ডাইমেনশনাল আইডেন্টিটির কথাটা বলেছিলাম না, এটা হুমায়ুনের ক্ষেত্রে একটা অপর্থ প্রযোজ্য হতে পারে। দ্বিতীয় প্রশ্নটা তোমাকে যেটা বলি, দেখো, সুপ্রিম কোর্টের অর্ডারে রাম মন্দির হয়েছে এবং তার পাশে জমি অ্যালটেড হয়েছে, দ্যাট ইজ অ্যাকসেপ্টেড। সেখানে ফান্ড করে সেখানে একটা মসজিদ তৈরি, কি নাম হবে ডিফারেন্ট, সেটা না হয়নি, যে কোনো কারণে হয়তো ভবিষ্যতে হবে। এখানে যে একটা নির্দিষ্ট নাম করে রাজনীতি করবার চেষ্টা হচ্ছে, এখানে কোনো সন্দেহ নেই। দিস ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে ও মুখে যতটাই সেকুলারের কথা বলুক, ও প্রতিটা মুহূর্ত ওর অ্যাকশন অন্তত এই মুহূর্তে কি সেটা আমরা খুব ভালো করে জানি। আমি জানি না এটা ফিডিং অফ তৃণমূল না ফিডিং অফ বিজেপি, কিন্তু ডিপ স্টেট ফিডিং আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি তোমাকে বিশেষভাবে যেটা বলি, ডিপ স্টেট শুধুমাত্র বিদেশের ফান্ড হয় না, অন্য রাজ্যের ফান্ডও হতে পারে, নিজস্ব রাজ্যের ফান্ডও হতে পারে। অর্থাৎ ডিপ স্টেট হচ্ছে আন্ডার কভার মেকানিজম। আর তার জন্য হুমায়ুন এই হঠাৎ ফুলে ফেঁপে ওঠা, কাকে সাহায্য করবে না নির্বাচনে বলবে, তবে হুমায়ুন যে একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা আর যাই হোক রাজনৈতিকভাবে বিশ্বাসযোগ্য নয়, সেটা হুমায়ুন ঠিকই আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, 1 লক্ষ নাম যদি বাদ যায় মতুয়াদের, তাহলে পরে কি ঠিক এইভাবে প্রতিবাদ হবে? বাংলাদেশ নিয়ে যেরকম ভাবে সোচ্চার হচ্ছি, যে রাজনৈতিক অবশ্যই হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত। আসবার পর কি আমি তোমাকে আবারও বলছি, অবশ্যই হওয়া উচিত। আমি তোমাকে বলি, আমরা খুব কম করে 3টে মিটিং করেছি, ওখানে কিন্তু আমাদের বিশেষ যে ভোট পাই ইত্যাদি নয়। আমি তোমাকে ক্লাসিফিকেশনের কথা বলি, 3টে শুভঙ্কর সরকারের নেতৃত্বে এবং জেলা কংগ্রেসের নেতৃত্বে আমরা 3টে সভা করি, এইটা বলবার জন্য যে আমরা তাদের পাশে আছি, এবং অবশ্যই তাদের নাগরিকত্বর প্রশ্নে তো আমরা দৃঢ়ভাবে তাদের। ওকে, চলুন প্রীতম দা, আপনারা কি নামছেন তাহলে পরে প্রতিবাদে? মানে আপনারা যদি বাংলাদেশ নিয়ে প্রতিবাদে নামতে পারেন, এই 1 লক্ষ নাম বাদ গেলে প্রতিবাদে নামবেন? প্রথম কথা হচ্ছে যে একজনেরও, আপনি আপনার ক্যামেরায়, আমি দায়িত্ব নিয়ে বলছি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হিসাবে, যারা মমতা ব্যানার্জি ইন্ডিজেটের কথা শুনে এখনো অবধি সিএতে অ্যাপ্লাই করেননি, ইমিডিয়েটলি অ্যাপ্লাই করুন। এবং আমার নাম্বার সিএন থেকে নিয়ে নেবেন, ভারতীয় জনতা পার্টির মোবাইল নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটা নেতা নেত্রীদের নাম্বার দেওয়া আছে, আপনাদের অ্যাপ্লিকেশান করে সেটা ইমিডিয়েটলি পাঠান। আমরা দরকার হলে মধ্যস্থতা করবো, এর আগে বিরোধী দলনেতাও বলেছেন যে আমরা মধ্যস্থতা করতে পারি, আমরা কথা বলতে পারি, কেননা গভর্নমেন্টটা ভারতের গভর্নমেন্ট, এখানে গভর্নমেন্টটা মমতা ব্যানার্জির গভর্নমেন্ট নয়, এটাও আপনার এখানকার বাংলার গভর্নমেন্ট। সুতরাং বাংলার গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী, শপথ নেওয়া মুখ্যমন্ত্রী, এরা কি করে, যারা শরণার্থী হিসাবে এখানে এসছেন,
যাদের জন্য আজকে যেই থট প্রসেসের জন্য এই কংগ্রেস আজকে বড় বড় কথা বলছে, যেই থট প্রসেসের জন্য আজকে দেশটা ভাগ হয়ে গেছে, যার জন্য আজকে এই শরণার্থী হিসাবে উদ্বাস্তু হিসাবে আমাদের মুখে এবং আমাদের কপালে স্ট্যাম্প দেওয়া হয়েছে, তাদের আজকে কজন কংগ্রেসী লোকজন গিয়ে আজকে কজন কংগ্রেসী লোক গিয়ে এই সম্প্রদায়কে আজকে সিএতে অ্যাপ্লাই করছে বলুন তো? শ্যামাপ্রসাদ মুখার্জি কিসের লোভে? তাহলে নেহেরু মন্ত্রিসভায় ছিলেন, প্রশ্নটা চিৎকার করে হবে না। মানুষ আজকে জানতে চাইছে, মানুষ জানতে চাইছে নেহেরু প্রধানমন্ত্রী আর শ্যামাপ্রসাদ মুখার্জি কেন শিল্পমন্ত্রী, কিসের লোভে শ্যামাপ্রসাদ মুখার্জি জয়েন করেছেন? চরিত্র যদি দেখতে হয়, তোমাদের চরিত্র অনেক দিন অব্দি এই ক্রাইসিস চলছে, ভারতীয় জনতা পার্টির জন্ম হয়নি। না না, জনতা পার্টির জন্ম না হলেও আমরাই এসে ভারতবর্ষে আইন করে নিয়েছি, প্রত্যেকে ইমিডিয়েটলি অ্যাপ্লাই করুন। তাতে তো শান্তনু ঠাকুর বুঝিয়ে দিয়েছি। আগে আগে কেন আসে কথাটা, ভোট চলে গেলে আবার কেন ভুলে যাওয়া হয়, এই প্রশ্নটা পার্থদা শেষ করবো। পার্থদা ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আবারও বলছি, এই 1 লক্ষ নাম যদি বাদ যায়, শান্তনু ঠাকুর যা বলেছেন, তাহলে তো বড় বিষয়। একদম শেষ আপনাকে দিয়ে করবো, তারপর অবশ্যই রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। বেশ পার্থদা। আমরা যেটা বরাবর বলে আসছি, কোনো যোগ্য ভোটারের নাম যাতে বাদ না যায়, এই মতুয়াদের যদি নাম বাদ যায়, আমরা রাস্তায় নেমে নিশ্চিতভাবে আন্দোলন করব। কারণ আমরা চাই ভোটাধিকার সকলের থাক। নিশ্চিতভাবে প্রীতমরা যেটা প্রিটেন্ড করবার চেষ্টা করছে মতুয়াদের সঙ্গে, তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে। আজকে প্রীতম বলছে আমার নম্বর নিয়ে রাখুন, আমি বলছি কারো নাম বাদ যাবে না। মতুয়া নেতা যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মন্ত্রিসভায় রয়েছেন, তিনি বলছেন 1 লক্ষ মানুষের নাম বাদ যেতে পারে ভোটাধিকার থেকে, স্যাক্রিফাইস করুন এই রোহিঙ্গা আর পাকিস্তানিদের ধরবার। যারা রোহিঙ্গা পাকিস্তানিদের ধরবার জন্য তো স্বরাষ্ট্র মন্ত্রক আছে, ইন্টেলিজেন্স আছে, ভারতের ইন্টেলিজেন্স কত ফেলিয়ার হচ্ছে কি করে, রোহিঙ্গারা কিভাবে এতদূর আসতে পারছে, কিভাবে পাকিস্তানিরা এতদূর আসতে পারছে, সেই কৈফিয়ত তারা দিতে রাজি নয়। তারা নিজেরা হিরোসাদ দেওয়ার চেষ্টা করছে। এই মতুয়াদের প্রতি যে পঞ্চকতা আগামী নির্বাচনে সেটা তাদের স্পষ্ট হবে। তারা যেভাবে রাজ্য এখনো পর্যন্ত টালবাহানার জায়গা হয়তো চলছে। আমার শুধু একটাই প্রশ্ন রবীন্দ্রনাথ বাবুকে। বেশ কারণটা কি? তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি এই মতুয়া থেকে শুরু করে মানুষকে তারা পারসিস্ট করছে সিএ ফর্ম ফিল আপ করবার জন্য। আমরা চাই যারা ভোটাধিকার রয়েছে, যে মানুষগুলোর আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, তারা সবাই ভারতবর্ষের নাগরিক। নতুন করে ভারতের নাগরিকের প্রমাণিত হওয়ার কোনো প্রয়োজন নেই। রবীন্দ্রনাথ বাবু বেশ শেষ করব, আমার একদম সময় নেই আর। প্রীতম দা প্লিজ, রবীন্দ্রনাথ বাবু আপনি কি ভরসা রাখছেন? কেন্দ্র এবং রাজ্য উভয়েরই দায়িত্ব সরকারের, আপনি ভরসা রাখেন? নাগরিক